পর্যটনে অপার সম্ভাবনা দক্ষিণ পশ্চিমাঞ্চলে সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে অর্থনীতি। পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের গুরুত্ব বন বিভাগের। বেশি লাভের আশায় কুষ্টিয়ায় বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, 7 গম্বুজ মসজিদের পাশাপাশি অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের 7 গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালাল। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং, সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। রয়েছে খানজাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয় তাহলে বোধহয় সবাই আরেকটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে 2 লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় 4 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার BIWTA ঘাট এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত থাকবেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক আবুল ফয়সাল মোহাম্মদ সাইম। এছাড়াও বাগেরহাটে থাকবেন সহকর্মী আলী আকবর টুটুল। শুরুতেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে আমরা আসলে একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে নানা সংকট রয়েছে। এসব নিয়ে আসলে যারা কাজ করেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের একজন পরিচালক আমাদের সাথে রয়েছেন। এই অঞ্চলের পর্যটন খাতের যে সমস্ত সম্ভাবনা রয়েছে এবং কি কি সংকট রয়েছে এবং সেগুলো সমাধানে কি ধরনের উদ্যোগ দরকার সে বিষয়ে কথা বলবো। এখন আমরা বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক যারা আবুল ফয়সাল মোহাম্মদ সাইমের সঙ্গে শুরুতে একটু আমরা জানতে চাইবো যে এবছর মানে আমরা প্রতি বছরই জানি যে শীত মৌসুমে পর্যটনদের খুব আগ্রহ হয় সুন্দরবন ভ্রমণে। একটু জানতে চাই যে এবছর এখন পর্যন্ত সাড়া কেমন পাচ্ছেন পর্যটকদের? আলহামদুলিল্লাহ, পর্যটকদের জন্য এবছর সারা খুবই ভালো। আপনার ডিসেম্বর মাসে আল্লাহর মধ্যে সবারই বুকিং ভালো আছে। আর পর্যটন পরীক্ষা শেষ হয়ে যাবে 6-7 তারিখে। এরপর থেকে প্রতিটা জাহাজে প্রতিটা অনেক লোকেরই মানে নৌক আছে এবং তারা সবাই সুন্দরবনের আগ্রহ এবং আমাদের বুকিংও ভালো। একটু যদি জানতে চাই যে দেশের কি সব অঞ্চল থেকে মানুষ সুন্দরবন ভ্রমণ করতে আসেন বা বিদেশ থেকে কেমন পর্যটকরা আসছেন? এবছর আমরা ফরেনারের ট্যুরও প্রচুর পাচ্ছি। আমি গত এই 2 তারিখে আমি ফরেনার নিয়ে গেছিলাম প্রায় 40 জনের মতো। আর আপনার দেশের ভিতরে সবচেয়ে ঢাকা থেকে বেশি পর্যটকরা আসে, কিন্তু আপনাদের রংপুর, রাজশাহী এগুলো থেকে, এগুলো বগুড়া, চিটাগং থেকে আসতেছে, সিলেট থেকে আসে। সুন্দরবনে সবার একটা আলাদা আগ্রহ আছে, যে সুন্দরবনটা দেখার জন্য সবার আগ্রহ আছে। সব জায়গা থেকে আমরা নকটা ভালো পাই, তবে ঢাকার থেকে বেশি। আর ফরেনারদেরও প্রচুর স্টাফ আছে। সুন্দরবন ভ্রমণ যারা করছেন তারা আসলে কি বলছেন, তারা কতটা রোমাঞ্চিত হচ্ছেন একটু যদি জানাতেন। যারা সুন্দরবন ভ্রমণ করছে তারা আসলে প্রকৃতির
মানে জন্য পাগল, তো মানে এক নিরিবিলি একটা পরিবেশে আসে, সুন্দরভাবে দেখে। এই প্রকৃতির জন্যই তারা সুন্দরবনে বারবার আসে, অনেকে একবারের জায়গায় 2-3 বারও আসে। আচ্ছা শ্যামবাবু ভাই, আরেকটা জিনিস জানার জন্য বলছিলাম যে এই যে সুন্দরবন ভ্রমণে আসেন তারা কিন্তু আসলে নানা রকম সংকটের কথাও বলেন, বিশেষ করে লঞ্চগুলো বা নৌযানগুলো যেখানে থামবে, পন্টুন সংকট বা নিরাপত্তার কিছু বিষয় রয়েছে, এইসব বিষয়গুলো আসলে আপনারা কি ভাবছেন? আচ্ছা, আমাদের সর্বপ্রথম যে সমস্যাটা হচ্ছে, যেটা আমরা অনেকবার বলেছি, এবারও বলছি, সেটা হচ্ছে আমাদের পল্টনের জন্য। আমরা যখন গেস্ট নামে সুন্দরবনে ট্রলারে করে যখন উঠতে যায়, তখন বিভিন্ন পল্টনে ছাড়া উঠতে গেলে আপনি মনে করেন বাসের সাঁকো টাকো আছে, প্রবলেম হয়। সব জায়গায় যদি সুন্দর করে একটা করে পল্টন দিয়ে, কটকে একটা, কচিখালি একটা, দুবলাচরের ওখানে একটা, হতো হিরন পয়েন্টে একটা, আর হচ্ছে 2টা স্পিড বোট আমাদের লাগে, ইমার্জেন্সি স্পিড বোট, যেটা হচ্ছে হঠাৎ করে কেউ মারা গেলে, কারো আত্মীয়স্বজন মারা গেলে, ডাক্তারের প্রয়োজন হলে আমরা আনতে পারতেছি না। এটা আমাদের খুবই প্রয়োজন, পল্টন এবং ইমার্জেন্সি স্পিড বোট, যেটা এয়ার অ্যাম্বুলেন্স নামে কাজ করবে, মানে স্পিড বোট অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করবে। এটি আসলে বন বিভাগ বা সরকারের পক্ষ থেকে আপনারা জানিয়েছেন বা কি ধরনের সাড়া পান? আমরা বন বিভাগকে জানাইছি, অনেকবারই বলেছি, তারাও চেষ্টা করতেছে। আর আপনার হচ্ছে কি স্পিড বোটের কথা আমরা তাদের মানে নতুন করে জানানোর চিন্তা ভাবনা করতেছি। আমি সরকারকেও জানাইলাম, আপনার মাধ্যমে সরকারকেও জানাইলাম। আর পল্টনের ব্যাপারটা আসলে অনেকবারই জানানো হয়েছে, আপনারা আবার আপনাদের মাধ্যমে সরকারকে আবার জানাচ্ছি। এখন দেখা যাক ওনারা কি সিদ্ধান্ত। সমস্যার সমাধান হলে পর্যটক আরো বাড়তে পারে। জি, অবশ্যই। এই সমস্যার সমাধান হয়ে গেলে পর্যটক তখন আর কোনো ঝামেলাই থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের এই অঞ্চলে সুন্দরবন বাদেও কিন্তু বিশ্ব ঐতিহ্যের আরেকটি জিনিস রয়েছে, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, এছাড়াও কিন্তু আরো অনেক অসংখ্য পুরাকীর্তি রয়েছে। কিন্তু যারা সুন্দরবন ভ্রমণে আসেন তারা কিন্তু লঞ্চে এসে সুন্দরবন ঘুরে আবার চলে যান, অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ হয় না। তাহলে এই জায়গাগুলো আসলে তাদের আগ্রহ থাকার পর তারা আসলে যেতে পারেন না কেন? তারা আগ্রহ থাকে যেতে পারে, কারণ আমরা যখন লঞ্চটা প্রোগ্রাম শেষ করে আসি, তখন বাগেরহাট যে নামাবো সেরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। তাদের আবার মোংলায় নামতে হবে, মোংলা থেকে বাই রোডে করে বাগেরহাট যাইতে হবে, বাগেরহাট 60 গম্বুজ দেখে তাদের আবার খুলনা আসতে হবে, একটা বিশাল হ্যাসেল থাকে। তা আমরা যদি মনে করেন রাস্তাঘাটগুলো সব ওকে থাকে, একটা ভালো জাহাজ ভিড়ানোর জায়গা পাইতাম বাগেরহাটে, তাহলে ওখানে নামাই দিয়ে পল্টন ঘুরাই তাদের, মানে বাগেরহাটের 60 গম্বুজ ঘুরে তাদের আবার নিয়ে আসতে পারতাম। আর আমরা চেষ্টা করছি পর্যটকদের এই ব্যাপারে উৎসাহিত করার জন্য। হয়তো নেক্সটের বছর আমরা এগুলো পারবো যে বাগেরহাটটা সাথে যোগ করে দেওয়ার জন্য 60 গম্বুজ সহ। এই বাগেরহাটে আপনাদের নজরে আসলে 60 গম্বুজ মসজিদ বাজার কি কি জায়গা রয়েছে? বাগেরহাটে 60 গম্বুজ মাদ্রাসার কিছু পার্ক আছে 2-1টা। আর বাগেরহাট আরেকটা বড় প্রবলেম আছে, ভালো আবাসন নাই বাগেরহাটে। আমি যখন গেস্ট নিয়ে আসবো নাইট একটা এক্সট্রা থাকতে চাই, তাদেরকে আমরা রাখবো, সেই ব্যবস্থা তো এখন বাগেরহাটে ভালোভাবে হয়ে পারেনি। যদি ভালো হোটেল থাকে আর ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলে বাগেরহাটটা নেক্সট ইনশাআল্লাহ প্রমোট করতে পারবো। তার মানে কি আসলে সব দপ্তরের আসলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, মানে আপনারা কি মনে করছেন? এটা তো পর্যটন সেক্টর, সরকার এবং বন বিভাগ সবকিছু মিলাই সবাই আগে আসতে হবে। আমরাও আগে আসবো, আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ আমরা আগে আসবো, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সুন্দরবন তারাও আমরা আগে আসবো। তারা যদি আমাদের সহযোগিতা করে আমরা আমাদের মতো আগে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে দর্শক আসলে যেটি আমরা শুনছিলাম যে সুন্দরবন সহ এই অঞ্চলের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেসব কেন্দ্রে কিন্তু আসলে নানা রকম সংকটও রয়েছে। সেসব সংকট দূর করতে পারলে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা প্রত্যাশা করছে না আগামী বছরগুলোতে এই পর্যটন সংখ্যা আরো বাড়বে। আমরা একটু আমাদের বাগেরহাটের সহকর্মীর কাছে যেতে চাই। তিনি আছেন 60 গম্বুজ এলাকায় বাগেরহাটের, সেখানকার বাগেরহাটের পর্যটন কেন্দ্র নিয়ে তিনি আসলে আমাদের জানাবেন। বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন এই দুটি কিন্তু বাংলাদেশের ভিতরে এবং বিশ্ব ঐতিহ্য স্থাপনা রয়েছে। এর ভিতরে যদি আমি এখন আছি বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ থেকে, এই মসজিদে আসলে আমরা দেখেছি যে আসলে শীতের শুরুতেই আসলে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা কিন্তু এখানে আসছেন এবং অনেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন। প্রাচীনতম নিদর্শন আসলে দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে ওনারা আসছেন এবং সবচেয়ে বেশি যদি একটু কথা বলি যে পদ্মা সেতু চালু হওয়ার পর আসলে পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে। সুন্দরবন আসলে বিশ্ব ঐতিহ্যের এবং এই পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ার কারণে কিন্তু সুন্দরবনে এবার নতুন করে এই পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য 4টি কিন্তু আবার নতুন করে ট্যুরিজম স্থাপন করেছে বন বিভাগ। আর যদি একটু বলি যে আসলে 60 গম্বুজে যে আসলে এই স্থাপনাকে ঘিরে কিন্তু 17টি স্থাপনা রয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকায়। এই তালিকাগুলো আসলে বিভিন্ন রকমের এখানে যারা আসছেন এবং তারা কিন্তু ঘুরে দেখছেন এবং বিভিন্ন টেরাকোটা এবং এই 60 গম্বুজ মসজিদের এবং বিভিন্ন জাদুঘর রয়েছে, এখানে জাদুঘরে বিভিন্ন রকম তৈজসপত্র রয়েছে, সেগুলো কিন্তু দেখছেন। বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু আসতে শুরু করেছেন। আর যদি বলি যে আসলে পরীক্ষার পরে কিন্তু আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। যত আজকে যদি একটা পরিসংখ্যান বলি যে আসলে প্রায় 5 শতাধিক কিন্তু দর্শনার্থী এখানে এসেছেন এবং এর মধ্যে 3 জনে কিন্তু বিদেশি দর্শনার্থী রয়েছেন। আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে এখানে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। যদি বলি আসলে 60 গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া যদি বলি যে সুন্দরবনের যে করম
করমজাল রয়েছে, কটকা কচিখালি রয়েছে, সেখানে কিন্তু লঞ্চ যোগে তারা কিন্তু সুন্দরবনে বিভিন্ন রকম ট্যুরিজম লঞ্চ রয়েছে, সেখানে তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশ বিদেশের দর্শনার্থী সেখানে কিন্তু তারা কিন্তু ঘুরে দেখছেন এবং ভ্রমণ করছেন, এবং তারা কিন্তু আসলে অনেকেই কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে বিশ্ব ঐতিহ্য যে তালিকাভুক্ত যে দুটি স্থাপনা রয়েছে সেই স্থাপনা দুটি আসলে খুবই এবং পর্যটন বান্ধব। এবং যদি বলি যে আসলে কিছু তো সংকট রয়েছে, যে সংকটগুলো সমাধান হলে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু আরও বাড়বে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে যারা রয়েছেন। তবে অভিযোগও রয়েছে যে আসলে যদি যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং যদি এখানে হোটেল মোটেলের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু হয়তো আরও কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়বে। স্থায়ীভাবে যদি এখানে থাকা যায় তাহলে আসলে অনেক কিছু স্থাপনা সেগুলো ঘুরে দেখা যাবে। খানজাহান আলী মাজার রয়েছে, এছাড়া সুন্দরবনে কোলঘেঁষা শরণখোলা উপজেলার এবং কয়েকটা স্থাপনা রয়েছে দেখার জন্য। এই ছিল আমার কাছে পর্যটনের সবশেষ খবর। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে সংগঠনটির খুলনা শাখা। এ সময় নেতারা জানান, আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি 13 ডিসেম্বর খুলনার সার্কিট হাউসে ইসকনের সম্মেলন বন্ধ করতে হবে। পাশাপাশি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার বন্ধ না করলে দেশটির সকল চ্যানেলের সম্প্রচার বন্ধেরও দাবি জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। আর একটু ব্রডার প্রশ্ন আরেকটা ছিল যে ট্যুরিস্ট ভিসা বা সব ধরনের ভিসা বন্ধ আছে, এটার কারণটা কি? তো এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। তো মূলত জুলাইয়ের ঘটনার আগে থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউএই সরকার এক রকমের নিয়ন্ত্রণ আরোপ করেছিল, এবং জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে মনে হচ্ছে। যদিও ইউএই সরকার অফিসিয়ালি কোনো নিয়ন্ত্রণ বা সংকোচনের নীতির ঘোষণা দেয়নি। তো যে সকল ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলো ইউএই কর্তৃপক্ষের কাছে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হচ্ছে। তারা সেগুলো বিবেচনা করবেন এবং খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে সম্প্রতি ইউএই কর্তৃপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তাদের পক্ষ থেকে এদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তো এখানে আরও একটা বিষয় প্রণিধানযোগ্য যে জিসিসিভুক্ত অন্যান্য কয়েকটি দেশে যেমন বাহরাইন, ওমান, কুয়েত ইত্যাদি দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আছে। শুধুমাত্র ইউএইতে যে হচ্ছে তা না। তো এইটার জন্য আসলে যে উপাদানগুলা দায়ী সেগুলো আমরা সবাই জানি। এই সকল শ্রমবাজারে আমাদের অবাধে কর্মী পাঠাতে হলে ওই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করতে হবে, আমাদের এন্ড থেকে অ্যাড্রেস করতে হবে, এবং পাশাপাশি আমাদের জনশক্তিকেও দক্ষ করে গড়ে তুলতে হবে। আরেকটা কারণ আছে, বিভিন্ন দেশে যেখানে মাল্টি ন্যাশনালসরা থাকে, বিভিন্ন দেশের অনেক লোকজন থাকে, সেই দেশগুলো কখনো কখনো ওইখানে বিদেশিদের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন নীতি নিয়ে থাকে। এটা তাদের নিজস্ব লোকজনকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের নিয়ন্ত্রণ অনেক সময় আরোপ করে। এটা এক ধরনের ভাষা। সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রবল জনবল সংকটে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র অনেকগুলো বন্ধ থাকলেও সরকারি খাতায় দেখানো হয় চালু, আবার কোথাও মেডিকেল অফিসারের পদায়ন থাকলেও দেখা মেলে না চিকিৎসকের। এ কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। চিকিৎসক সহ জনবল পদায়ন না হয় 1.5 যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র। খুলে পড়েছে ইট ও পলেস্তারা, চুরি হয়ে গেছে জানালা দরজা, অথচ সরকারি খাতায় এখনো চালু এই কেন্দ্রটি। একইভাবে শৈলকুপা উপজেলার আবাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো মেডিকেল অফিসার। জনবল না থাকায় একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্যসেবা। দিনের পর দিন এভাবেই চলছে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র। আগে ওষুধ পাতাম, ডাক্তার থাকতেও এখন ওই ঘরে ছাগল গরু চরে। 2-1 বছর আগে এমবিবিএস ডাক্তার ছিল, অনেকদিন নাই। বিল্ডিংটা চালু হোক, হলে ডাক্তার আসবে, আমরা কিছু ওষুধ পাবো না, একটু উপকৃত হবো। বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে। রিক্রুটমেন্ট পেলে আমরা ওখানে মেডিকেল অফিসার
নিয়োগ দিতে পারলে স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে চলবে মনে করি। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ঝিনাইদহের 5টি উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে দৈনিক প্রায় 1500 মানুষ স্বাস্থ্যসেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বন্দর সচল সুন্দরবন রক্ষা ও এলাকার পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নৌপথের নাব্য নিশ্চিতে বছর 3 আগে খনন করা হয় নদী ও খাল, অথচ এরই মধ্যে ভরাট হয়ে যাচ্ছে বাগেরহাটের রামপালের 83টি খাল ও নদী। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে 56 খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2014 সালে শুরু হয় বাগেরহাটের মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ। 2015 সালের 6 মে এই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে 2018 সালে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার 5টি নদী ও 78টি খালের 310 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। খননের পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী বাঁধ ও পাট দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। উন্নয়নের স্বার্থে যে নদী খনন হয়েছিল, সেটি স্থানীয় যে প্রভাবশালী নেতারা ছিলেন, তারা কিন্তু এই নদীগুলো এবং খালগুলি আটকিয়ে আপনার মৎস্য চাষ করতেন। আশেপাশে ছোট খাল না থাকার কারণে পানির স্রোত নাই, এর কারণে পলি এসে আবার ভরাট হয়ে যাচ্ছে। এদিকে নদী খাল ভরাট হওয়ায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। দ্রুতভাবে এই নদী খনন করে এই এলাকার পরিবেশ রক্ষা এবং সুন্দরবন এবং মোংলা বন্দর সচল যাতে হয়। চিংড়ি ক্ষেতের যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করতে হবে এবং জোয়ার ভাটার পানি যাতে উঠানামা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং ড্রেজিংও আমাদের অব্যাহত রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে 56 খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। 83টি খাল খননের মধ্যে আরও 56টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই 56টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রামপালে 83 নদী ও খাল খননে খরচ হয় 175 কোটি 12 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। 9.5 কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌর টাউন হল মার্কেট নির্মাণ করা হলেও 2 বছর ধরে তালাবদ্ধ। এতে শুধু ভবনটাই নষ্ট হচ্ছে না, দোকান বরাদ্দ না পাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীও। মার্কেটটি পড়ে থাকায় রাজস্ব হারাচ্ছে পৌর কর্তৃপক্ষ। মাহফুজ মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নতুন ভবন নির্মাণের জন্য 2020 সালে ভেঙে ফেলা হয় চুয়াডাঙ্গা পৌরসভার শ্রীমন্ত টাউন হল। স্থানান্তর করা হয় আবুল হোসেন স্মৃতি গ্রন্থাগার। পরে 2021 সালের ফেব্রুয়ারিতে সেখানে শুরু হয় পৌর টাউন হল মার্কেট নির্মাণ কাজ। 2022 সালের ডিসেম্বরে ভবনটি পৌরসভার কাছে হস্তান্তর করা হলেও এখনও তালাবদ্ধ। ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, পুরাতন ভবন ভাঙার সময় সেখানে থাকা বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে দেয়া হয়। নতুন ভবন নির্মাণের পরও চুক্তি অনুযায়ী তাদের দোকান বুঝিয়ে দেয়নি পৌর কর্তৃপক্ষ। প্রায় 6 মাসের অধিক হয়ে গেল, এখনো পর্যন্ত এই দোকানগুলো এখান থেকে সরায়নি। আমরা চাই অতি সত্বর বিল্ডিংটা চালু করে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হোক। তবে শিগগিরই ভবনটিতে মার্কেট চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। যারা পুরাতন ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা অগ্রগতির ভিত্তিতে এখানে স্থাপন করব। বাকি যেগুলো আছে সরকারি বিধি অনুসারে তাদেরকে আমরা বরাদ্দ দেব। 9 তলা ফাউন্ডেশনের 2 তলা বিশিষ্ট পৌর টাউন হল ভবনের নির্মাণে ব্যয় হয় 9,57,71,000 টাকা। মার্কেটটিতে প্রায় 30টি ঘর রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময়ে আরেকবার ভালো দাম পাওয়ার আশায় এবারও মুড়িকাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ জানিয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাঁটছে ঘাম ঝরানো কষ্টের ফসল। আশানুরূপ ফলন পেতে দেশি পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মূল কাটা পেঁয়াজ। তবে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে জানান কৃষকরা। ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। মূল কাটা 3 মাসেই উঠে যায় মোটামুটি। আবাদে খুব লাভ ভালো। লাভ ধরেন বিঘি প্রতি তো 1.5 লাখ টাকা হয়ে যায়। 1.5 বিঘে মূল কাটা পেঁয়াজ লাগাইছি। আমার অতিরিক্ত খরচ যদি আমরা সরকারের থেকে সহযোগিতা পাই তাহলে আমরা উৎপাদন বেশি করব। তবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কি ধরনের কোন সাইজের পেঁয়াজ লাগালে পারে পেঁয়াজটা ভালো হয়,
কি কি সার চাষে দিতে হবে, কি সার পরে দিতে হবে, কি কি ওষুধ দিলে পরে রোগ ব্যাধি হবে না, এইগুলোই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তাদের উৎপাদনটা ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 1700 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। নড়াইলের পাইকারি বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। অন্যদিকে গেল 2 সপ্তাহের তুলনায় নদীর মাছের সরবরাহ বাড়লেও দাম এখনও নাগালে আসেনি বলে অভিযোগ ক্রেতার। তবে শিগগিরই বাজার স্থিতিশীল হওয়ার আশা কর্তৃপক্ষের। সজীব রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমজমাট পাইকারি এ মাছ বাজার। হাঁকডাকে চলছে মাছ বিক্রি। নড়াইলের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার লোহাগড়ায়। চাহিদার তুলনায় বাজারে দেখা নেই ইলিশ সহ সামুদ্রিক মাছের। হাতে গোনা কয়েকটি আড়তে ইলিশের দেখা মিললেও দাম আকাশ ছোঁয়া। তবে গেল 2 সপ্তাহের তুলনায় সরবরাহ বেড়েছে পাঙ্গাস, তেলাপিয়া, শিং, কই, রুই, কাতল, চিংড়ি মাছের। কিন্তু সব ধরনের মাছের দামই ঊর্ধ্বমুখী। এখানে পাইকারি কিনি, খুচরা বিক্রি করি লোহাগড়া বাজারে। দাম আজকে একটু বাড়তি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম একটু বেশি। বিক্রেতারা বলছেন নদীর মাছের সরবরাহ বেড়েছে বাজারে, তবে খুচরা বাজারে দাম কম থাকলেও দেখা নেই ক্রেতার। মাছের দাম কম আর বেচা কিনা খুবই কম, লোকজন নেই, কোনো কেনা বেচা নাই, নিয়ে মাছ নিয়ে বসে রয়েছি আমরা। কয়েকদিনের মধ্যে মাছের বাজার স্থিতিশীল হবে বলে মনে করছে বাজার সমিতি। বিগত দিনের চাইতে এখন কম দামে মাছ সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে। আগামীতে আরও প্রতি মনে 1000 টাকা কম দরে সাপ্লাই দেওয়া সম্ভব হবে, এটা আমরা আশা করতেছি। নড়াইলের লোহাগড়া মধুমতি পাইকারি মাছ বাজারে প্রতিদিন গড়ে 10 লাখ টাকার বেশি কেনাবেচা হয়। সময় সংবাদ, নড়াইল। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।